ছোট কথা আসে নাই। আচ্ছা, এই এই জায়গাটাতে আমি আবারও আসি। যখন আপনার জ্যাম্প রানিং, এই কনফিগে প্রেস করলে কিভাবে আপনি পোর্ট চেঞ্জ করবেন, এই যে অ্যাপাচির httpd conf এই ফাইলটাতে যাবেন। এখানে গিয়ে কার্সরটা স্ক্রলটাতে একটু নিচের দিকে নামালেই দেখবেন যেন লিসেন আছে একটা জায়গাতে, লিসেন 80, এই জায়গাটাতে চেঞ্জ করতে হয় পোর্ট। সো পোর্ট চেঞ্জ করে সার্ভারটাকে রিস্টার্ট দিলেই অথবা মেশিন রিস্টার্ট দিলেই আপনার অ্যাপাচিটা তখন রান করবে কি, যখন যে পোর্টটা দিয়েছেন ওই পোর্টে। যদি 8080 দেন 8080 পোর্টে, 6060 দিলে 6060 পোর্টে, বা 81 পোর্ট, 431 পোর্ট, যে কোনো পোর্টেই রান করাতে হবে। আমি 4-5টা পোর্টের নাম বলেছি, তাই না? সেখানে অ্যাপাচি রান করতে পারে। আচ্ছা, যদি কখনো প্রয়োজন পড়ে আমরা এই কাজটা করে রাখি। কোথায় না, এখানে চেঞ্জ করতে হবে। আর এটা তো সেখান থেকে এখান থেকেই তুলে দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, এগুলো এখন দরকার নেই। হ্যাঁ, আমরা শুধু এই বাটন অন অফ করতে পারলেই হলো, তারপর আস্তে আস্তে এই জিনিসগুলো শেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর যখন আমার সার্ভার রানিং, অ্যাপাচিও রান করেছে, আমার স্কাইপিও রান করেছে, আমি ব্রাউজারে যখন লোকাল হোস্ট লিখেছি, লোকাল হোস্টের পরে দেখেন, খেয়াল করেন, জ্যাম স্ল্যাশ স্প্ল্যাশ ডট পিএসপি চলে আসে। দ্যাট মিনস এই যে উইন্ডোটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা ডকুমেন্টেশনের লিঙ্ক। সো এখানে ইংলিশ, ডাচ, ফ্রেঞ্চ, নেদারল্যান্ডস, পলিশ, ইটালিক, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই জ্যাম্প যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা, তার একটা ডকুমেন্টেশন বানানো আছে। আমি যদি ইংলিশে ক্লিক করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ডকুমেন্টেশন আমার সামনে চলে আসবে, যে এখানে পিএসপি কনভার্সনের আছে, এখানে মাইস্কুয়েল কনভার্সনের আছে, ফাইজিলা, মার্কারি, টমক্যাট কি এবং কনভার্সনের আছে। বেসিক যে ইনফরমেশনগুলো এই সার্ভার সম্পর্কে, তা এই ডকুমেন্টেশন দেখে পড়া যাবে। তো ফার্স্ট টাইম লোকাল হোস্ট লিখলে কি হয়, এই ডকুমেন্টেশন ইউআরএলটা চলে আসে। সো আমরা যদি এই ডকুমেন্টেশনটা না দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে জ্যাম্পের জন্য রুট হচ্ছে, অ্যাপাচি রুট হচ্ছে htdocs। অ্যাকচুয়ালি আমি যখন লোকাল হোস্ট প্রেস করেছি বা লোকাল হোস্ট লিখে এন্টার দিয়েছি, তখন সে htdocs এর ভেতরে ঢুকে গেছে। আমার মেশিনে তো অনেক জায়গায় htdocs আছে, বাট কোন htdocs এ ঢুকেছে? জ্যাম্প অ্যাপাচি যেখানে রান করা আছে, আমার ই ড্রাইভের জ্যাম্প সিআই ব্যাস 13 ফোল্ডারের অ্যাপাচিকে রান করা আছে। সো লোকাল হোস্ট লিখলে জ্যাম্প সিআই ব্যাস 13 ফোল্ডারের মধ্যে যে htdocsটা আছে সেটা রান করেছে। আমি বোঝাতে পেরেছি? এখন যে htdocsটা খুলে রেখেছি সেটা রান হয়ে গেছে, এর মধ্যে ইন্ডেক্স নামে ফাইল আছে। এই ইন্ডেক্স হচ্ছে লাল ঝান্ডার মতো, যেমন থেমে যায় লাল ঝান্ডা দিলে, তাই না? তেমন ইন্ডেক্স নামে কোনো ফাইল পেলেই পিএসপি সেটাকে রান করে। অ্যাপাচি সার্ভারে যে পিএসপি আছে, পিএসপি সেই ফাইলগুলোকে রান করে ফেলে। মানে অটো রান ফাইল কি? ইন্ডেক্স, হোম, ডিফল্ট, রাইট? এই ফাইলগুলোকে অটো রান ফাইল বলা হয়। তার মানে কোনো ফোল্ডারের মধ্যে এই নামের কোনো ফাইল থাকলে সে অটোমেটিক সেটাকে রান করে দেবে। প্রথমে দেখবে পিএসপি এক্সটেনশন, তারপরে দেখবে এইচটিএমএল এক্সটেনশন। যদি পিএসপি থাকে পিএসপি কে রান করে দেবে, যদি পিএসপি না থাকে, এইচটিএমএল থাকে, এইচটিএমএল কে রান করে দেবে অন্য ফাইলগুলো রান করার আগেই। সো যেহেতু ফোল্ডার রান করে গেছে, ফোল্ডারের ভেতরে যেহেতু ইন্ডেক্স আছে, সো ইন্ডেক্সকে সে রান করেছে। অ্যাকচুয়ালি এই ইন্ডেক্সটা যেটা আমি সিলেক্ট করে রেখেছি সেটাকে সে রান করেছে, এবং এর ভেতরে দেখেন htdocs এর ভেতরে আবার জ্যাম্প আছে। এই জ্যাম্প ফোল্ডারটা অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন। এই যে অনেকগুলো কোড দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আমার জ্যাম্পের ডকুমেন্টেশন। সো এই ডকুমেন্টেশনটা আমাদের পড়ার জন্য বা জানার জন্য ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ আমাদের কাজের ক্ষেত্রে বা সার্ভারের ক্ষেত্রে কোনো ইফেক্ট এখানে বা ইম্প্যাক্ট এখানে ফেলবে না।
সো আমরা যদি লোকাল হোস্ট লিখে এই পেজটা দেখতে চাই, লোকাল হোস্ট লিখে যদি এই পেজটা দেখতে চাই তাহলে এভাবেই রাখবো। আর যদি লোকাল হোস্ট লিখে ইন্ডেক্স অফ অবস্থা দেখতে চাই, যে আমি আমার ফোল্ডার ক্রিয়েট করলে, আমরা যখন প্রজেক্ট করবো এখানে একটা একটা করে ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারগুলো যদি দেখতে চাই আমরা এই ইন্ডেক্স নামের যে ফাইলগুলো, সেই ফাইলগুলোকে রিনেম করে রাখবো। এই কারণে দেখেন আপনাদের মেশিনগুলোতে ইন্ডেক্স নামের ফাইলগুলো রিনেম করা আছে অথবা রিমুভ করা আছে। এখানে যে মেশিনগুলো আছে ইন্ডেক্স নামের ফাইলগুলোকে কি রিনেম করা আছে। সো এখন যদি আমরা লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টে গিয়ে যদি শুধু ইন্ডেক্স লিখি, কি আসে? লোকাল হোস্ট লিখেছি, ইন্ডেক্স অফ আসছে এবং ওই ফোল্ডারের ভেতরে যা যা ছিল সেই ফাইল ফোল্ডারগুলো ডিসপ্লে হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা যদি এই ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার ক্রিয়েট করি, পিএসপি বেসিক একটা সাব ফোল্ডার করলাম, ব্রাউজারে গিয়ে এখান থেকে লোড দিই, তো খেয়াল করেন চলে আসছে না পিএসপি বেসিক? বোঝা যাচ্ছে? আমরা কি সবাই করতে পারছি? হাবিব চেক করেন তো, অনেক মাস্টার আছে, তো মাস্টাররা তো করেছে, স্টুডেন্টরা করেছে কিনা একটু দেখেন। কেন এখানে করেন? আরো তো 1 ঘন্টা ক্লাস আছে, অনেক কিছু আলোচনা হবে। ডকুমেন্টেশনটা হচ্ছে ওই কোড সম্পর্কে ওখানে সে ডিরেকশন দিয়ে রাখবে, অন্য কেউ যেন ওই ডকুমেন্টেশনটা পড়ে বুঝতে পারে কোন বিষয়ের উপরে কি কাজ করা হয়েছে। আরেকজন মাস্টার ছিল, হ্যাঁ কমেন্টের কাছে, এখানে একজন মাস্টার বসে, সে কোথায়? আচ্ছা, ওকে মেসেজ করেছিল স্কাইপিতে ক্লাস করবে বা আদার্স এরকম কথা বলেছিল, পরে তো আর কোনো নক করে নাই। আমাকে ফোন দিয়েছিল, আমি ফোন ধরতে পারি না, গত রাত্রে অনেক রাত্রে ফোন দিয়েছিল। তো মেসেজ আমি দেখেছি ওর, বাট তারপরে তো আর কোনো ইনফরমেশন জানি না। তারপরে দিনের বেলা তো সে কথা বলে নাই। আচ্ছা,
অ্যাপাচির সঙ্গে কনফ্লিক্ট করবে। htdocs এর মধ্যে না, আমি একটা ফোল্ডার তৈরি করেছি htdocs এর মধ্যে পিএসপি ফাইল না, জাস্ট পিএসপি বেসিক নামে, এবং এই ফোল্ডারটা নেটবিনসে অ্যাড করেন। হ্যালো, বুঝতে তো হবে কেন, এই মোবাইলে ফোনই আসে না, তুমি ছাড়া ফোনই দাও না, তুমি মোবাইলে ফোন দিলে, তুমি গ্রামীণে ফোন দিলে সবচেয়ে ভালো হবে। বলো, হ্যাঁ দেখছো ওখানে এরর আছে, এরর সলভ করতে লাগে। প্লাস সাইন, ঠিক আছে, আমি প্লাস করছি পিএসপি অ্যাপ্লিকেশন, নেক্সট সোর্স ফোল্ডার থেকে আমি বলছি ব্রাউজ করে নিচ্ছি, ব্রাউজ করে আমার জ্যাম্পটা কোথায় আছে, ই ড্রাইভে, জ্যাম্পের নাম কি ছিল, জ্যাম্প সিআই ব্যাচ 13, এর মধ্যে আমি একটা ফোল্ডার করেছি htdocs এর আন্ডারে, ফোল্ডারটার নাম কি, পিএসপি বেসিক, সেই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, তারপর পিএসপি বেসিককে কপি করে প্রজেক্ট নেম লোকেশনে দিয়ে দিচ্ছি, যেমন HTML এর প্রজেক্ট যেভাবে করেছি ঠিক সেভাবেই, দেন আমি ফিনিশ বলছি। নেটবিনস ইউজ করবেন পেছনে, আপনাকে আমি লাস্ট ডেতে দেখেছি আপনি নোটপ্যাড ইউজ করছেন, নোটপ্যাড প্লাস প্লাস, নেটবিনস এডিটরটা ইউজ করবেন, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি চলে আসে, সকল সাজেশন কিন্তু নেটবিনস থেকে পাওয়া যাবে, নোটপ্যাড থেকে পাওয়া যাবে না, ওকে। আর অবশ্যই হাবিবের কাছ থেকে নেটবিনসের লেটেস্ট ভার্সনটা নিয়ে নেবেন, আজকে যাওয়ার আগে বাসায় গিয়ে নেটবিনস ইনস্টল করে ফেলবেন। হুম হুম বলেন। একটা কাজ আপনি অন্য কম্পিউটারে করেছেন, হুম করে সেটা পেন ড্রাইভে দিয়েছেন, হুম সেখানে নেটবিনসে কাজ করেন, নোটপ্যাডেই কাজ করেন, এখন এটা আপনি নেটবিনসে নেবেন, হুম হ্যাঁ, তাহলে আমি ধরেন যেখানেই আমার ফাইল সিস্টেমে যেখানেই এটা কপি করলাম, হুম নেটবিনস থেকে ওই জায়গায় ব্রাউজ করে বাদ দেখিয়ে দিতে হবে। হ্যাঁ করে ওইটার এই যে অ্যাড্রেসটা আছে সেখানে বসাতে হবে। হুম হুম আমরা একটা করেছি, আমি আমার যাদের একটু সাজেস্ট যে কোনটা করা উচিত, আমি নিজেই করি, হুম চয়েসটা আমার নিজের ছিল, একটা নাস্টার ব্যক্তি, হুম ওখানে ফাইল সিস্টেম একটা আছে, লোকাল ফাইল সিস্টেম একটা ফোল্ডার আছে, হুম একটা
ড্রাইভে যে কোনো ফাইলে যাওয়া যায়। হুম ওই ফাইলটা সিলেক্ট করে হুম করলে একটা অপশন আছে প্রমোট টু প্রজেক্ট। হুম হুম প্রমোট টু প্রজেক্টে যদি আমি ক্লিক করি তাহলে আমি যে জায়গায় যে ওয়ার্কস্পেসে কাজ করছি হুম অন্যান্য একজনের কাজ করছি হুম সেখানে ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। হুম নেটবিনসে এরকম কিছু হবে? আপনি নেটবিনসেও তো আপনি প্রজেক্ট ফোল্ডার পেতে পারেন। এখানে আছে দেখেছেন? হ্যাঁ প্রজেক্ট ফোল্ডার আছে, এই যে এখানে প্রজেক্ট ফোল্ডার আছে আপনার। হ্যাঁ প্রজেক্ট ফোল্ডার আছে। হ্যাঁ বাট আপনি নেটবিনসে যেটা পাবেন সেটা হচ্ছে যে সকল ল্যাঙ্গুয়েজের সাপোর্ট, আফসানাতে পাবেন না। এখানে শুধু PHP। হুম ঠিক আছে, বাট পিএসপি লেটেস্টে আছে কিনা সেটা একটু দেখতে হবে, কারণ এটা অনেক ম্যাচিউর, এটা অর্গানাইজড। আমার পিএসপি সকল সাজেশন সে দিতে পারে, সিনটেক্স এর দেখলে সঙ্গে সঙ্গে ধরতে পারে। টাইপিং পিরিয়ডে যদি আপনি সিনটেক্স তৈরি করেন, হ্যাঁ সাজেশন কিছু দিচ্ছে, অথবা সিনটেক্স এরও সে ধরতে পারে কিনা সেটা একটু চেক করতে হবে। আচ্ছা গুড, তাহলে হবে। না আমার কোনো প্রেফারেন্স নাই যে ওটাই করব। হুম 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 এটা কোনো বিকজ দেয়ার ওয়াজ নোবেল টু সাজেস্ট হুম হুম আমি নিজেই হুম হুম ওপেন সোর্স থেকে এটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যেটা হলো, আমরা এটাকে নেটবিনসে এনেছি। নেটবিনসের সোর্স ফোল্ডারের মধ্যে আমরা যদি এখন দেখি যে এখানে পিএসপি বেসিকের মধ্যে যদি আমরা একটা ফোল্ডার দেই, ফোল্ডারের নাম্বার দেই লাইক ডে 9, ঠিক আছে, ফোল্ডারের নাম দিয়েছি ডে 9। আমরা ব্রাউজারে যদি যাই, ব্রাউজারে গিয়ে পিএসপি বেসিক ফোল্ডারে ক্লিক করলে ডে 9 নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। আবার নেটবিনসেও যদি আমরা যাই, সোর্সের মধ্যে ডে 9 নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। তার মানে আমরা ওই সাব ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করে এসেছি। এবার ডে 9 এর মধ্যে আমি একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। ফাইলটার নাম দিচ্ছি লাইক হোম, ঠিক আছে, ইন্ডেক্স হতে পারে, হোম হতে পারে, ঠিক আছে। আমি যদি লাইক এখানে দেই লাইক ইন্ডেক্স, আমি ইন্ডেক্স নামে কোনো একটা ফাইল ক্রিয়েট করছি। ডে 9 এর মধ্যে ইন্ডেক্স নামে আমি একটা ফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে। দেখেন ডে 9 এর মধ্যে ইন্ডেক্স নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে পিএসপি ফাইলের বেসিক সিনট্যাক্স। এটা পিএসপির ওপেনিং ট্যাগ, লেস দ্যান হোয়াট সাইন পিএসপি, আর ক্লোজিং ট্যাগটা হচ্ছে দিস, হোয়াট সাইন গ্রেটার দ্যান। সো এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, বাট ক্লোজিং ট্যাগটা ম্যান্ডেটরি না। যদি আমি এখানে শুধু পিএসপি সিনট্যাক্স লিখি, ডট পিএসপি ফাইলে ক্লোজিং পিএসপি সিনট্যাক্সটা ম্যান্ডেটরি না। আবারও বলছি, ডট পিএসপি ফাইলে যদি শুধুই পিএসপি সিনট্যাক্স থাকে তাহলে এই ক্লোজিং ট্যাগটা ম্যান্ডেটরি না। ওকে, সো ক্লোজিং ট্যাগটা দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। সো এই যে অংশটুকু দেখা যাচ্ছে স্ল্যাশ স্টার 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 স্ল্যাশ, এটা অ্যাকচুয়ালি কমেন্টস বা ডকুমেন্টেশনের একটা স্টাইল। আমরা এটা পরে দেখব, ডকুমেন্টেশনটা আমরা যখন শিখবো তখন এই ডকুমেন্টেশন স্টাইলটা ফলো করবো। সো আমি সব কিছু রিমুভ করে দিয়ে ক্লিয়ার করে ফেলেছি আমার এই পেজটাকে। দেন আমি লিখছি হ্যালো পিএইচপি। খেয়াল করেছেন, আমি হ্যালো পিএসপি যখন লিখলাম, এভাবে যদি কখনো আমি পিএসপি সিনট্যাক্সের মধ্যে লিখি কোনো কিছু, অটোমেটিক সে একটা এরর বলছে, সিনট্যাক্স এরর, আইডেন্টিফায়ার পিএসপি, আইডেন্টিফায়ার হ্যালো, এক্সপেক্টেড সামথিং, রাইট। সে বলছে যে কিছু একটা লাগবে। দ্যাট মিনস আমি যখন কোনো একটা টেক্সট লিখছি, টেক্সটগুলো সরাসরি পিএসপি রিসিভ করতে পারে না, এটাকে স্ট্রিং আকারে দিতে হয়। ওকে, এগুলোকে স্ট্রিং আকারে দিতে হয়। সরি, স্ট্রিংগুলো হচ্ছে কোনো টেক্সটকে স্ট্রিং করার জন্য দুইটা পদ্ধতি আছে, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। আমি দিতে পারি কি ডাবল কোট আর সিঙ্গেল কোট। সো সিঙ্গেল কোট এবং ডাবল কোটের মধ্যে পার্থক্য আছে। এবার যখন সেমিকোলন দিচ্ছি তখন কিন্তু এররটা উঠেও গেছে, রাইট। তো মানে এই কোনো একটা লাইন অফ কোডকে পিএসপিতে বলা হয় স্টেটমেন্ট। কোনো একটা লাইন অফ সিনট্যাক্সকে পিএসপিতে বলা হয় স্টেটমেন্ট। যদি কোনো টেক্সট লিখি সেটাকে বলা হয় স্ট্রিং, আর স্ট্রিংগুলো হবে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে। ডাবল কোট বা সিঙ্গেল কোটের পার্থক্য আছে, বাট পার্থক্যটা জানার আগে আমরা জেনে নিব যে দুইভাবেই টেক্সটকে স্ট্রিং আকারে লেখা যায়। এখন এই স্ট্রিংটা আউটপুটে আসে কিনা সেটা আগে চেক করব।
সো ইন্ডেক্স ফাইলটাকে আমাকে রান করতে হবে। সো ডে 9 এর উপর যদি আমি সেভ করে নিয়েছি ফাইলটা, ওকে, আমি ফাইলটা সেভ করে নিয়েছি, কিছু একটা লেখার পর ফাইলটাকে সেভ করে নিয়েছি। তারপরে যদি আমি এই ডে 9 এর উপরে প্রেস করি, খেয়াল করেন কোনো আউটপুট আসছে না, যদিও হ্যালো পিএসপি কথাটা লেখা আছে। সেভ করেছে, বাট আউটপুট দিচ্ছে না। আউটপুট দেওয়ার জন্য পিএসপির একটা কিওয়ার্ড আছে। পিএসপি সর্বোচ্চ যে আউটপুট ক্ষমতা সেটা হচ্ছে একটা কিওয়ার্ড আছে ইকো অর প্রিন্ট, যা একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করতে পারে, একটা লাইন অফ কোডকে আউটপুটে দেখাতে পারে। কিভাবে? আমি যদি এই লাইনের শুরুতে লিখি ইকো, না শো করবেও না। হুম, এই পেজেই আছে। হুম হুম, শো করছে না। না, আচ্ছা, এবার ইকো দেওয়ার পর আমি সেভ করছি ফাইলটাকে। সেভ করার পর যদি এইবার আমরা ডে 9 এ এন্টার দেই, আমার কি আসে? হ্যালো, বোঝা যাচ্ছে? তো তাহলে ইকো কি করলো? কোনো একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করলো বা আউটপুটে দেখালো। সিমিলার কাজ করে প্রিন্ট, ঠিক আছে? সেম কাজ করবে কে? প্রিন্ট। সো প্রিন্ট দিয়ে করলো, আউটপুট দেখাবে। এই যে আমার আউটপুট দেখাচ্ছে হ্যালো পিএসপি। হুম, এখানে প্রজেক্ট বিল্ড করে দিতে হয়, এখানে আমরা যাব না। এখান থেকেও রান করা যায়, বাট প্রজেক্টটাকে সেভাবে বিল্ড করতে হয়। যেহেতু আমরা এক্সাম্পল শিখছি, তখন এভাবে রানিং করলে আমাদের ফাইলের মধ্যে বেস পাথ বা মূল ফাইলটাকে দেখাই দিতে হবে। সো মূল পাথ থেকে মানে মূল ফাইলটা, লাইক আমরা যখন প্রজেক্ট করি তখন তার একটা হোম পেজ থাকে, দেন হোম পেজ থেকে আদার্স পেজগুলোতে যাওয়া যায়। সো হোম পেজে টার্গেট করার অপশন থাকে, আমাদের ইন্ডেক্স ফাইল থাকে। বাট যখন আমি কোনো এক্সাম্পল করছি, স্ক্যাটার্ড ভিন্ন ভিন্ন ফাইলে ভিন্ন ভিন্ন এক্সাম্পলগুলো এক্সিকিউট করছি, সেখানে হোম পেজ বলে কোনো কিছু নেই। সো আমরা এখান থেকে রান বাটন প্রেস করে সেই প্রজেক্টটাকে রান করাবো না। বাট যখন আমি প্রজেক্ট তৈরি করবো, হ্যাঁ করা যাবে। আমি যখন প্রজেক্ট দেখাবো তখন দেখবেন যেন এই রান বাটন প্রেস করেই আমরা রান করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সো প্রিন্ট আর ইকো, বাট আমরা প্র্যাকটিস করব কি লেটেস্ট, হ্যাঁ লেটেস্ট ইকোটাকেই প্র্যাকটিস করবো। তাহলে আমরা পিএসপিতে হ্যালো পিএসপি বলতে শিখলাম। হ্যালো ওয়ার্ল্ডও বলা যাবে বা হ্যালো যে কারো নামও বলা যাবে। সো আমরা কোনো একটা কিছু আউটপুটে দিতে শিখলাম পিএসপিতে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি HTML এ থাকতাম এবং HTML এ থেকে যদি এরকম লিখতাম, আউটপুট কি আসতো? 10+10 যদি HTML এ করতাম, তাই না? HTML এ করলে 10+10 আসতো। বাট যখন আমি পিএসপিতে করছি, সে যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে অপারেটরকে চিনেন এবং সেটাকে আউটপুট হিসেবে দেখাবে 20। HTML এ যদি আমি ইকো কথাটা সহই আসতো, হ্যাঁ আমি যদি ইকো লিখতাম। সো এবার চেক করি আউটপুট আসছে কি? দুজনকে যোগ করে আউটপুটটা শো করছে। তার মানে সে অপারেটর চিনে, তার নলেজ বেজ আছে কিনা, যে কারো নলেজ বেজ আছে কিনা, এতটুকু নলেজ বেজ তার ভেতরে আছে কিনা যদি বুঝতে হয়, তাহলে তাকে অ্যাটলিস্ট মানে সবচেয়ে লোয়েস্ট যে অপারেটরটা প্লাস, সেটা ধরা হয় যে সে এই কাজটা করতে পারে কিনা। যদি প্লাসের কাজ করতে পারে তাহলে সে অ্যারিথমেটিক যে কোনো কাজ করতে পারবে। যোগ করতে পারলে সে গুণ করতে পারবে, বিয়োগ করতে পারবে, ভাগ করতে পারবে। বোঝা যাচ্ছে? এটা পরে, এটা তো লজিক্যাল কাজ না, এটা জাস্ট অপারেশন। অ্যারিথমেটিক একটা অপারেটরের ইউজ। দুইটা ভ্যালুকে আমি যোগ করতে দিয়েছি, সে যোগ করে সে দেখিয়ে দিচ্ছে। এটা তো নাম্বার, আর ওগুলো ছিল কি লেটার। লেটারগুলো স্ট্রিং আকারে থাকবে। হ্যাঁ, নাম্বারে কোটেশন লাগবে না। নাম্বারে কোটেশন দিলে সে স্ট্রিং হয়ে যাবে। নাম্বার আর স্ট্রিং ভিন্ন জিনিস, ঠিক আছে? নাম্বার আর স্ট্রিং ভিন্ন জিনিস।
আচ্ছা, আবার আমি ফেরত যাচ্ছি আগের জায়গাতে। হ্যালো পিএসপি কথাটা বা হ্যালো ওয়ার্ল্ড বলি। এখন পিএসপিতে পিএসপির মধ্যে এইচটিএমএল কে লেখা যায়, আবার ডট পিএসপি ফাইলের মধ্যে এইচটিএমএল কে লেখা যায়। পিএসপির ভেতরেও এইচটিএমএল লেখা যায়, আবার পিএসপি ফাইলের ভেতরে আলাদা করে এইচটিএমএল ট্যাগও লেখা যায়। তো যদি পিএসপি সিনট্যাক্সের ভেতরে লিখতে হয় তাহলে কোটেশনের আন্ডারে লিখতে হয়। ওকে, যদি পিএসপি সিনট্যাক্সে আমরা লিখতে চাই, যে লাইক আমি হেডার ট্যাগ বলছি, হেডার 1, ঠিক আছে, হেডার 1 ক্লোজ। হেডার 1 কি করে? টেক্সটগুলোকে বড় করে না? অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে সেটা একটু বলি। ইকো, এটা পিএসপি সিনট্যাক্স, সে এই স্ট্রিংটাকে রিটার্ন করে দিয়েছে ব্রাউজারের কাছে। ব্রাউজার চিনতে পেরেছে এটা একটা এইচটিএমএল এর ট্যাগ, তো সে এইচটিএমএল এর ট্যাগটাকে এক্সিকিউট করে দিয়েছে। তার মানে এখানে দুইটা পার্সার কাজ করেছে, একটা হচ্ছে পিএসপির আর একটা এইচটিএমএল এর। পিএসপির ভেতরে আপনি এইচটিএমএল এর যে কোনো ট্যাগ ইউজ করতে পারবেন, বাট শর্ত হচ্ছে সেটা স্ট্রিং আকারে হতে হবে, কোটেশনের মধ্যে থাকতে হবে। বাট কোটেশন, আমি যদি পিএসপি সিনট্যাক্সটা ক্লোজ করে দেই, পিএসপি সিনট্যাক্স কি ক্লোজ, বাট এটা কি পিএসপি ফাইল, এখানে আমি অনায়াসেই এটা কি কোটেশন দিতে হচ্ছে, ইকো দিতে হচ্ছে, কোনো কিছুই না, সেটাও কাজ করছে। তার মানে আমি যদি পিএসপির ভেতরে এইচটিএমএল লিখতে চাই, ইকো হতে হবে এবং সেটা স্ট্রিং আকারে হতে হবে। তো পিএসপির ভেতরে লিখতে গেলে রুলস আছে, বাট পিএসপি ফাইল বাট সিনট্যাক্সের বাইরে আমি সরাসরি এইচটিএমএল লিখতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এই কারণে পিএসপিকে কি বলা হয়? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমি এইচটিএমএল এর বড় পেজ তৈরি করেছি, যার ছোট ছোট জায়গাগুলোতে পিএসপি ইনকর্পোরেট করবো, পিএসপিকে পুশ করবো, সো এমবেড করে বা স্ক্রিপ্ট করে দিতে পারি। বোঝা যাচ্ছে? আচ্ছা, তার মানে আমি একটা পিএসপি ফাইলের মধ্যে সরাসরি এইচটিএমএল লিখতে পারি, বাট যদি সেটা আমাকে লিখতে হয় কোনো একটা পিএসপি সিনট্যাক্সের আন্ডারে, তখন আমাকে স্ট্রিং আকারে লিখতে হবে। আর যদি পিএসপি সিনট্যাক্সের বাইরে হয়, সরাসরি এইচটিএমএল আমরা লিখতে পারবো। বোঝা যাচ্ছে? না, আপনি এইচটিএমএল এর ওই পুরো বডি সিনট্যাক্সের কথা বলছেন, সেটাও লেখা যাবে বা সেটা লিখতে হবে রুলস অনুযায়ী, বাট আমরা এখানে এক্সাম্পল করছি, যে কোনো কিছুই লিখতে পারি। না, রিয়েল কাজের ক্ষেত্রে তো আপনাকে একদম ওই সিনট্যাক্স রুলস ফলো করে আগাতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের যে ফাইল ফরম্যাটটা এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এরকম, যে এটা তো ছিল পিএসপির ভেতরে এইচটিএমএল। এবার আমি যদি পিওর এইচটিএমএল সিনট্যাক্সে চলে যাই, ফাইলের এক্সটেনশন কি পিএসপি। সো পিএসপির মধ্যে আমি সরাসরি এইচটিএমএল ইচ্ছে মতো লিখতে পারি। তার মানে আমাদের ইন্টারফেসের সকল ভিউগুলো কোথায় থাকবে? পিএসপি এক্সটেনশনের ফাইলে, বাট কোড হবে কি সব এইচটিএমএল, যার ভেতরে পিএসপি আমরা এর ভেতরে পুশ করতে থাকবো, আচ্ছা স্ক্রিপ্ট করতে থাকবো। সো হেড, টাইটেল, PHP examples, body, PHP syntax, এখানে লিখতে পারছি echo
লাইক আইটি ট্রেনিং স্ট্রিং আকারে লিখেছি। আরেকটা সিনট্যাক্স দেখেন, আমি HTML ট্যাগের ইনারে, এটাকে বলা হয় HTML ট্যাগের ইনার পোর্শন, ট্যাগ ওপেন ট্যাগ ক্লোজ। সো HTML ট্যাগের ইনারে আমি পিএসপির কোনো একটা সিনট্যাক্স ওপেন করে সেখানে কোনো একটা কিছু পুট করে দিয়ে দিয়েছি এবং এটা আমার আউটপুটে দেখাবে। এটি ট্রেনিং, এভাবেও লিখতে পারি। আবার আমি যদি এভাবে বলি যে কোনো একটা ট্যাগ HTML এর ট্যাগ ইনপুট যার টাইপ হচ্ছে টেক্সট, নেম লাইক ABC, ভ্যালু, ভ্যালুর মধ্যে আমরা যা লিখব, দেখেন ভ্যালুতে যা লিখব সেটা ইনপুট বক্সের ভেতরে ডিসপ্লে করে। এই যে EF লিখেছি না, EFটা ইনপুট বক্সের মধ্যে ডিসপ্লে করছে। বাট এটার মধ্যে যদি আমি PSP লিখি, PSP ইকো DEF GS, ঠিক আছে না? বসতে বলো। ঠিক আছে, তাহলে টেক্সট নেম কি ABCD, ভ্যালু ইকো দিয়ে DEF GS, এগুলো আমি লিখছি। আচ্ছা, তাহলে ইনপুট টাইপ টেক্সট নেম ABCD, ভ্যালু হিসেবে আমরা যা লিখেছি, দেখেন ভ্যালু হিসেবে DEF GS, তার মানে PSP, যদিও PSP ফাইল কোড লেখা হয়েছে HTML এবং HTML এর যে কোনো জায়গা, HTML এর যে কোনো জায়গায় HTML ট্যাগের ইনারে অথবা HTML ট্যাগের অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যেও কিন্তু আমি PSP লিখতে পারছি। বিষয়টা একটু ভালো মতো খেয়াল করবেন আমি কি করছি। ম্যাক্সিমাম কেসেই আমি যখন অ্যাপ্লিকেশন মোডে চলে যাব, প্রজেক্ট তৈরি করার কাজে চলে যাব, তখন দেখবেন বড় বড় HTML মানে PSP ফাইল, HTML এর হাজারো লাইনের কোড যার ভেতরে PSP অ্যাড করা হচ্ছে, স্ক্রিপ্ট করা হচ্ছে। এই কারণেই PSP কে কি বলা হয়, সার্ভার সাইড। কোডগুলো এক্সিকিউট হবে কোথায়, সার্ভারে, এই জন্য এটাকে বলা হচ্ছে সার্ভার সাইড। আর কোডগুলো স্ক্রিপ্ট হচ্ছে কোথায়, HTML এর মধ্যে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। HTML এর ভেতরে আমরা ইনকর্পোরেট করতে শিখছি যে কিভাবে HTML এর মধ্যে PSP এর কোডগুলো লেখা যায়। আমরা PSP সিনট্যাক্স নিয়ে আলোচনা করছি, কিন্তু ভেরি বেসিক সিনট্যাক্স। আচ্ছা, এখন আমরা একটা টপিক নিয়ে, মানে PSP যে কয়েকটা টপিক আমরা কভার করব নেক্সট কয়েকদিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে যে কয়েকটা টপিক কভার করব। Statements, array, function, class, কি আছে, ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন, ক্লাস। স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করা হবে, রিপিটেড স্টেটমেন্ট, এর মধ্যে আছে ফর, while, do while, for it, আর আছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের গুলোর মধ্যে আছে if, if else, if else if, switch, if else, if else if আর সুইচ। সো এগুলো হচ্ছে আমার স্টেটমেন্ট। তো কি কি আমরা শিখবো, ভেরিয়েবল শিখবো, অপারেটর শিখবো, স্টেটমেন্ট শিখবো। স্টেটমেন্টের দুইটা পার্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট আর
রিপিটেড স্টেটমেন্ট, এরপরে শিখবো হচ্ছে অ্যারে, দেন ফাংশন, দেন ক্লাস, if অবজেক্ট ওরিয়েন্টেড। if else is and else is কি একই? if else is না, একটা else if আছে না? না এলস ইফ নেই, এটা ইফ এলস ইফ এর একটা সিনট্যাক্স, এলস ইফটা ইফ এলস ইফ এর সিনট্যাক্স। ও আছে বিষয়টা ভেবে নিশ্চিত নেস্টেড না, লিখা হচ্ছে না সবার? এগুলো কমপ্লিট করে নেব। হুম? এগুলো কমপ্লিট করে হ্যাঁ, এগুলোর সাথে আরো ডেটাবেস আছে, ওগুলো আলোচনা হবে, দেন কোডিং এর 17তম ক্লাস থেকে কোডিং এটা শুরু হবে। নেটবিনস তো এডিটর, ফ্রেমওয়ার্ক হচ্ছে পিএইচপি, ফ্রেমওয়ার্ক হচ্ছে কোঅর্ডিনেটর, এটা হচ্ছে কোডের সমন্বয়। এখানে তো এটা হচ্ছে কোড লেখার জায়গা, এটা ডিফারেন্ট জিনিস। কোঅর্ডিনেটর কি, একটা কোড ফরম্যাট করা আছে, সেই ফরম্যাটেড কোডের ভেতরে আমাদের কোড লিখতে হয় একটা স্ট্রাকচার রুলস অনুযায়ী, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, পিএইচপি ফ্রেমওয়ার্ক। আর নেটবিনসটা কি, যার ভেতরে আমি কোড লিখবো, কোড লিখতে যাকে আমরা যে আমাকে হেল্প করবে, সেটা হচ্ছে এডিটর। হুম, টেমপ্লেট তো HTML CSS দিয়ে বানানো কোনো একটা কিছু। হুম, নেওয়া যাবে, হ্যাঁ। হ্যাঁ, টেমপ্লেট আপনি বানাতে পারবেন এখন চাইলে। HTML CSS শিখেছেন না, টেমপ্লেটও বানাতে পারবেন। শেখা হয়ে গেছে। টেমপ্লেট আপনি বানাতেই পারবেন। ভালো টেমপ্লেট আপনাকে নিয়ে কাজ করতে হলে হয়তো ওর থেকে নিয়ে আপনি এটা নিয়ে কাজ করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ফার্স্টে আলোচনা হবে ভেরিয়েবল, অবজেক্ট ওরিয়েন্টেড। এটা থেকে অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা শুরু হবে। কিন্তু ক্লাস পর্যন্ত লিখেছি, ক্লাস, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, এগুলো কিন্তু অংশ, এগুলো আলোচনায় আসবে। এটা আমি ক্লাস না লিখে ওপি এটা লিখছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ভেরিয়েবল, ভেরিয়েবল কি? একটা বই দেখছিলাম, ভেরি VRY ভেরি ABAB একটা আমাদের খুবই সক্ষম একটা কিছু, অনেক কিছু করা যায় একটা দিক। আচ্ছা, ভেরিয়েবল কি? অ্যাকচুয়ালি ভেরিয়েবল হচ্ছে মেমরি লোকেশনের নাম। আমি যদি বলি এটা একটা মেমরি, এটা একটা মেমরি, মেমরির কোনো একটা পার্টিকুলার লোকেশন যার নাম, নামটাকে আমরা কি বলবো? ভেরিয়েবল। যে একটা ভ্যালু স্টোর করতে পারে। ভেরিয়েবল কি? মেমরি লোকেশনের নাম যেখানে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি। যদি নতুন কোনো ভ্যালু দেই, ওই ভ্যালুটা রিপ্লেস হয়ে যায়, আগের ভ্যালুটার উপরে রিপ্লেস হয়ে যায়। সো ভেরিয়েবল কি? কোনো একটা ভেরিয়েবল যদি আমি দেখি, এভাবে লিখতে হয় $, ফার্স্ট নেম ইকুয়াল কোটেশন দিয়ে শাহিল, তাহলে এটা হবে ভেরিয়েবল নেম। এই জায়গাটার নাম কি হবে? ফার্স্ট আন্ডারস্কোর নেম, আর ভেতরের ভ্যালুটা কি হবে? ইকুয়াল মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই ভ্যালুটা এখানে কি হবে? অ্যাসাইন হয়ে যাবে। এটা কি? মেমরি লোকেশনের নাম যেখানে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি।
যদি আমি নাম ধরে কল করি কি আসবে? ভ্যালু। আমি যদি এখানে বলি দিস ইকো ডলার ফার্স্ট নেম, আউটপুট দেখাবে কি? বুঝা যাচ্ছে? হ্যাঁ, এটা আমরা একটু টেস্ট করে দেখি। সবাই একটু টেস্ট করেন। ভেরিয়েবল নেন, ভেরিয়েবলের ভিতরে ভ্যালু রাখেন এবং এটাকে এক্সিকিউট করে দেখেন। ভেরিয়েবল হচ্ছে মেমরি লোকেশনের নাম, যেখানে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি এবং ভ্যালুগুলো কিভাবে থাকবে? একটা সিঙ্গেল ইন্ডেক্স ভ্যালু হিসেবে থাকবে। যখন কোনো একটা ভ্যালু দিয়ে আমি রিপ্লেস করব, আগের ভ্যালুটা রিমুভ হয়ে যাবে, নতুন ভ্যালুটা থেকে যাবে, তাই না? আগের ভ্যালুটা রিমুভ হয়ে যাবে, নতুন ভ্যালুটা থেকে যাবে। আচ্ছা, ভেরিয়েবলের কিছু রুলস আছে, সেটা আমরা এখন একটু বলার চেষ্টা করি। আপনি স্টেট ইউনিভার্সিটি থেকে ধানমন্ডি ভেরিয়েবলের রুলস হচ্ছে ডলার সাইন। ভেরিয়েবলের শুরুতে কি হতে হবে? ডলার সাইন। ভেরিয়েবলের শুরুতেই ডলার সাইন দিতে হবে। সো আমরা বলছি ভেরিয়েবলের শুরুতে স্টার্টটা হবে ডলার সাইন দিয়ে। ভেরিয়েবল নেম start with ডলার সাইন। ভেরিয়েবল নেমটা শুরুই হবে কি দিয়ে? ডলার সাইন। এইজন্য আমি ফার্স্ট নেম ভেরিয়েবলের শুরুতে কি লিখেছিলাম? ডলার সাইন। সেকেন্ড যে রুলসটা, ভেরিয়েবল হবে ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর, টোটাল 63 ক্যারেক্টারের মধ্যে। মানে আমার যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবল হবে এই টোটাল 63 ক্যারেক্টারের মধ্যে। আবারও বলছি, ভেরিয়েবল গুলো হবে টোটাল 63 ক্যারেক্টারের মধ্যে। সো ভেরিয়েবল নামের মধ্যে ক্যাপিটাল এ টু জেড থাকতে পারে, স্মল এ টু জেড থাকতে পারে, 0 to 9 থাকতে পারে এবং আন্ডারস্কোর থাকতে পারে। বোঝা যাচ্ছে? Third rules, variable not be started with a number. ভেরিয়েবলের নাম শুরুতে নাম্বার দেয়া যাবে না। যে লাইক আমি যদি বলি যে ডলার সাইন 007 জেমস বন্ড, হবে? ভেরিয়েবলের নামের শুরুতে এই যে ফার্স্ট যে লেটারটা 0 বা 0 থেকে 9 কোনো ক্যারেক্টারই হওয়া বা নাম্বারই হওয়া যাবে না। বড়জোর আপনি যেটা দিতে পারেন ডলার সাইন আন্ডারস্কোর, এটা পসিবল। ডলার সাইন যে কোনো একটা লেটার, এটা পসিবল, বাট সরাসরি কোনো নাম্বার পসিবল না। সেই তিনটা রুলস আমরা কিন্তু জানলাম, তাই না? আচ্ছা, সো নেক্সট ডেতে ভেরিয়েবলের ইমপ্লিমেন্টেশন, অপারেটরের ইউজ এবং স্টেটমেন্টের কাজ দেখবো আমরা। সো নেক্সট মঙ্গলবার বা আমরা যে সিনট্যাকটিক্যাল যে ক্লাসগুলো করছি, পরবর্তী সকল ক্লাসই খুবই ইম্পর্টেন্ট, একটা ক্লাসও কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, বল।